নানা নাটকীয়তার পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের। সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি। যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম। খুবই খুশি হয়েছি। ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন, দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না। প্রয়োজনে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর থেকে আমদানির প্রস্তুতি। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ 16 জনের সম্পৃক্ততা। 2 জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। সাবেক সিইসি নুরুল হুদার উপর মব জাস্টিসকারীদের শাস্তি চায় বিএনপি। পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললেই ব্যবস্থা নেবে প্রশাসন। দুর্নীতি মামলা বন্ধে টিউলিপের চিঠিকে হাস্যকর মনে করে দুদক। দেশে এসে আইনিভাবে অভিযোগের জবাব দিতে হবে ব্রিটিশ এমপিকে। ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে। আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে। ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা উড়িয়ে অবশেষে সংঘাত থামালো ইসরায়েল ইরান। 12 দিন ধরে হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দেশ দুটির মধ্যে। সংঘাত বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান ও তেল আবিব। এর আগে সর্বপ্রথম যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, যা অস্বীকার করেছে আইআরজিসি। ইসরায়েলের রাইজিং লায়ন অভিযানের মাধ্যমে শুরু, এরপর থেকেই হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যের 2 পরাশক্তির সংঘাত সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে পড়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর। একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার পর অবশ্য হামলা আরও জোরদার করে 2 দেশ। সে সময়ে উভয় পক্ষ সর্বশক্তি প্রয়োগ করায় সংঘাত থামা নিয়ে তৈরি হয় সংশয়। কয়েক ঘন্টা পর আরেক পোস্টে চুক্তি লঙ্ঘন না করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। মঙ্গলবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমরা এখন বলতে পারি যে আইডিএফ অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য পূরণ করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলের সেনাপ্রধান আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল, যদিও তা প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দুপক্ষের বিরুদ্ধেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এমনকি ইসরায়েলকে ইরানে আর বোমা না ফেলতে সতর্কও করেছেন তিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। ইসরায়েল ও তেহরানের যুদ্ধবিরতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আমরা তখনই এটিকে স্বাগত জানাবো যখন নিশ্চিত হব কেউ তা ভাঙবে না। শুনেছি চুক্তির পরও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল 2 দেশের সংঘাত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইসরায়েল ও ইরানের জনজীবন। রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা রয়েছে রেস্তোরাঁ, দোকানপাট। সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর কড়া টহল। দ্রুত আবারও স্বাভাবিক জীবনে যাওয়ার আশা সাধারণ মানুষের। অবশেষে টানা 12 দিন সংঘাতের পর কার্যকর হলো ইরান ইসরায়েল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ও কাতারের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হলো তেহরান তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকরের খবরে ব্যাপক খুশি ইরানি ও ইসরায়েলিরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তেল আবিব ও তেহরানের পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। রেস্তোরাঁগুলোতে কম হলেও রয়েছে মানুষের আনাগোনা। যুদ্ধবিরতি শুরু হলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে। প্রায় জনমানবহীন তেহরানের সড়ক। গাড়ি চলাচল করলেও আচমকা বোমা হামলার ভয়ে রাস্তায় মানুষের আনাগোনা বলতে গেলে নেই। সড়কে টহল দিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী।
যুদ্ধবিরতি আরো বহু আগেই হওয়া উচিত ছিল, কারণ হামলার ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের, যেটা আমরাই হই কিংবা ইসরায়েলিরা। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি। যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম। ভাবলাম একটু হেঁটে চারপাশের অবস্থা দেখে আসি। খানিকটা একই চিত্র ইসরায়েলেরও। ইরানের মিসাইল হামলা থামলেও শঙ্কিত সাধারণ মানুষ। এখনো যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে ইসরায়েলিরা। সকালবেলা যুদ্ধবিরতির খবর শুনে খুবই খুশি হয়েছি। ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধবিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্যও নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় আমরা এখনো খুবই কঠিন অবস্থায় আছি। যে কোনো সময় আবারও হামলা হতে পারে। আমরা শান্তি চাই। মধ্যপ্রাচ্যের দু শক্তিধর ইরান ও ইসরায়েলের মধ্যে চলা চরম এ সংঘাতে প্রাণ হারিয়েছে দুপক্ষেরই বহু সাধারণ মানুষ। পরিবার ও ঘরবাড়ি হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। এ যুদ্ধবিরতি চলমান থেকে আবারও শান্তি ফিরে আসবে অঞ্চল দুটিতে, আশা নিরাপরাধ সাধারণ মানুষের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আর সক্ষমতার পরও গেল 12 দিনে ইরানের হামলার কাছে রীতিমতো নাস্তানুবাদ ইসরায়েল। রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলের পাশাপাশি গোয়েন্দা দফতর, সামরিক ঘাঁটি আর বিদ্যুৎ কেন্দ্রের মতো সংবেদনশীল স্থাপনা ইরানি হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ক্ষয়ক্ষতি ইরানের বেশি হলেও এই যুদ্ধে ইসরায়েলের যে অজেয় নয় তাই স্পষ্ট হয়েছে। এমন ভয়াবহ হামলার শিকার হতে পারে কখনো কি কল্পনাও করেছিল ইসরায়েলি প্রশাসন? গেল 12 দিনে ব্যালিস্টিক, ক্রুজ, হাইপারসনিক সব ধরনের ইরানি মিসাইলের জন্য পরীক্ষাগারে পরিণত হয় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। ইরান ইসরায়েল এই লড়াইয়ে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের হিসাবে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইরানের, এটি স্পষ্টই। কিন্তু অপরাজেয় শক্তি হিসাবে ইসরায়েলের যে ইমেজ ছিল তা খুব জোরালোভাবে শেষ করে দিয়েছে ইরান। থার্ড অ্যারো কিংবা আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো অজেয় হিসেবে পরিচিত ছিল সেগুলোকে ধ্বংস করেছে ইরান। মোসাদের পরিকল্পনা কেন্দ্র, সাইবার প্ল্যানিং সেন্টার, বিদ্যুৎ বিপণন কেন্দ্র সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন সংবেদনশীল স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন অংশের আবাসিক এলাকা এমনভাবে ধ্বংস হয়েছে ইরানি মিসাইলের আঘাতে, যাতে সব এলাকাকে গাজার ধ্বংসযোগ্য বলেও ভুল হয়। ইরানের বেশ কিছু মিসাইল ইসরায়েলকে এমনভাবে আর এমন জায়গায় হিট করেছে যাতে তাদের প্রচুর ক্ষতি হয়েছে। তারা মুখে স্বীকার না করলেও আমরা জানি ক্ষতি হয়েছে, কারণ তারা এই মুহূর্তে ইসরায়েলের ভিতরে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলি এবং তাদের নিজেদের লোকদেরও ক্ষতিগ্রস্ত জায়গাগুলি ছবি তুলতে, ভিডিও ধারণ করতে আগ দিচ্ছে না। মূলত ইরানে ইসরায়েলের অভিযানের পরিকল্পনা ছিল তিনটি। প্রথমত, দেশটির পরমাণু প্রকল্প ধ্বংস করা, এর পাশাপাশি ইসলামী সরকারের পতন ঘটানো এবং ইরানের মিসাইল কেন্দ্রগুলো ধ্বংস করা। দফায় দফায় প্রচেষ্টার পরও খামেনি বিরোধী কোনো কর্মসূচি সফল হয়নি ইরানে। অন্যদিকে পরমাণু কেন্দ্রগুলোর অবকাঠামোয় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় তেমন প্রভাব পড়বে না। ফলে ইরানের এই অভিযানকে কার্যত ব্যর্থ মনে করা হচ্ছে। ফলে তড়িঘড়ি করেই যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারস্থ তেল আবিব, এমনটাও মনে করছেন বিশ্লেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন, দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটি বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। ভর্তুকি নয়, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মুনাফা কমিয়ে সংকট সামাল দেওয়ার কথা সরকার ভাবছে বলেও জানান তিনি। দেশে তেলের 1.5 মাসের মজুত আছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে পরবর্তী 6 মাসের জ্বালানি নিশ্চিত করা আছে। প্রয়োজনে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল ও এলএনজি আনার প্রস্তুতিও আছে বলে জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা। ইরান ইসরায়েল যুদ্ধ, হামলা পাল্টা হামলা, তারপর যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু স্থাপনায় হামলা, জবাবে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত। ছিল বহুল আলোচিত হরমুজ প্রণালী বন্ধের হুমকি। গত প্রায় 2 সপ্তাহের প্রবল উত্তেজনার মধ্যেও মঙ্গলবার যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু প্রশ্ন থাকলেও খানিকটা কমেছে উত্তেজনা। ইস্টার্ন রিফাইনারি, এখানেই আমদানি করা জ্বালানি তেল শোধন করা হয়। কাগজে কলমে 1.5 মাসের মজুত করার সক্ষমতা বাংলাদেশের। ফলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বড় ধরনের বিপদে পড়ার যে শঙ্কা ছিল তা কি কেটে গেল? আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করতেছি, আর এইটা হচ্ছে যে এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে।
তো আমরা এই শর্ট টাইমে আমাদের ব্যবস্থা আছে। প্রতি মাসের শুরুতে কেনা দামের সাথে মিল রেখে তেলের নতুন মূল্য ঘোষণা করে সরকার। নীতি নতুন করে কোনো ভর্তুকি দেওয়া হবে না জ্বালানি পণ্যে। তাহলে কি জুলাইয়ের শুরুতে বাড়ছে জ্বালানি তেলের দাম? এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি না। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। কোনো কারণে হরমুজ প্রণালী বন্ধ বা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে বিকল্প কি, প্রশ্ন উপদেষ্টার কাছে। এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এটা রণে। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো হবে না। এর আগে লাফার্জ হোলসিম বাংলাদেশের সাথে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমের গ্যাস বিক্রয় চুক্তি অনুষ্ঠানে কথা বলছিলেন ফাউজুল কবির খান। This is not resolved because we cannot subsidize any operation. এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে ইউরোপের দেশগুলোর আরও বিনিয়োগের কথা বলেন ইইউ মিশন প্রধান। লাফার্জের সাথে করা এই চুক্তিতে এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত দামে গ্যাস বিক্রি করছে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। পাশাপাশি মব জাস্টিসের নামে সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বানও জানান তারা। দাবি জানান সামাজিক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত সরকার থাকায় নানামুখী অরাজকতা তৈরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। সাবেক সিইসি কেএম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তবে 14, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনের দায় সাবেক 3 সিইসি এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থার শিকার হয় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক সন্ত্রাস বন্ধে দ্রুত নির্বাচনের দাবি করেন রিজভী আহমেদ। অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু মব জাস্টিসের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভালো নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। এক্ষেত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির সহযোগিতাও চেয়েছেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, মব ভায়োলেন্স বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি সহ বেশিরভাগ দল। বড় ধরনের বিরোধিতা নেই জামায়াত ও এনসিপিরও। এ অবস্থায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। 5 আগস্ট পরবর্তী 11 মাসে পুলিশের ভেঙে যাওয়া মনোবল কতটা চাঙ্গা হয়েছে, বৃদ্ধি পেয়েছে সক্ষমতা, এসব বিষয় তুলে ধরা হয় বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আগের চেয়ে এখন সক্রিয় পুলিশ। ভালো নির্বাচন উপহার দিতে চান তারা। কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে
এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আর একটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন মব ভায়োলেন্স নিয়েও। এর আগে কোনো ধরনের মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমার অফিসাররাও এক দুইটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। সিটা যেটা এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নাই, এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগ যে মাত্রার কর্মসূচি করতে চেয়েছিল তা পারেনি। বড় কোনো কিছুই করতে পারে না, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ড মামলার অগ্রগতি ও রেকর্ড, অস্থিরতা সৃষ্টিতে সাইবার প্রচারণা প্রতিরোধ ও অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত 1 জুন নিবন্ধন অবৈধ ঘোষণা করে 1 যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। সেদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। রায়ে আদালত দলটির গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন সহ অনিসম্পন্ন ইস্যুগুলো নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এর মধ্যে পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এর আগে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। আজ বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন বাংলাদেশে স্মার্ট, ইফেক্টিভ, ইনোভেটিভ, ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে 2 জুলাই। এছাড়া শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের পাশবিক হত্যাযজ্ঞের সব নৃশংসতা যেন ছাড়িয়ে যায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। মামলার পর তদন্তে জানা যায় তখনও জীবিত ছিলেন গুলিবিদ্ধ একজন। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। একই দিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবিক অ্যাডমেন বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই
ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। Criteria as there are for prosecutors to appear here, for defense counsel to appear here. So ডিফেন্স কাউন্সিলে কাদের নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার। যারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পাবেন তারা যেন যোগ্য হন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি ট্রাইব্যুনালকে নিশ্চিত করতে হবে। will have to meet certain criteria, will have to have sufficient experience. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটিশ এমপি ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, এমনটাই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, টিউলিপের আইনজীবীর পাঠানো চিঠিতে 30 জুনের মধ্যে বন্ধের দাবি জানিয়েছেন, যা হাস্যকর। একই সঙ্গে এই চিঠির মাধ্যমে ব্রিটেনের রাজনীতিকে খাটো করা হয়েছে বলেও মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, কিন্তু সেসব তোয়াক্কা না করে আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ, যেখানে আগামী 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? দুদক চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে হাজির হয়ে তা মোকাবেলা করতে হবে তাকে। বাংলাদেশের মামলা আমরা বাংলাদেশি আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিক সহ দুর্নীতির মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে দুদক। পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, আমরা ইন্টারপোলের সহায়তা নেই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল পে। অনলাইন এই মানি প্ল্যাটফর্মে গুগল, মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করল। সরকারের রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, গুগল পে ক্যাশলেস সোসাইটি গঠন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনলাইন বা স্টোর পেমেন্ট কিংবা টাকা পাঠানোর জন্য নিরাপদ প্ল্যাটফর্ম, ডিজিটাল লেনদেনে বিশ্বব্যাপী জনপ্রিয় গুগল ওয়ালেট। বাংলাদেশে অবশেষে শুরু হলো এর আনুষ্ঠানিক যাত্রা। গুগল, মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় এই সেবা চালু করেছে বেসরকারি সিটি ব্যাংক। ব্যাংকটির গ্রাহকরা মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দেশে বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে লেনদেন করা যাবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুগল পেকে আমরা ওয়েলকাম করছি বাংলাদেশে। এ গ্রেট জব for our financial literacy, financial inclusion and the future of our bank clients. দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র, বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস, অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম দ্যাট। গভর্নর বলেন, আইএমএফ বললেও ডলারের বিনিময় হার খোলা বাজারে ছাড়া হয়নি। আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেই বাজার ভিত্তিক করা হয়েছে বিনিময় মূল্য, কারণ ছাড়া টাকার মান অবমূল্যায়িত হবে না বলেও জানান তিনি। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। কাজে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে
সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে দিতে হবে। গভর্নর বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে খেলাপি ঋণ। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার কথাও বলেন তিনি। আমি চাচ্ছি এটাকে 5% নিচে কমিয়ে আনতে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণের নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে। খরচ হবে প্রায় 650 কোটি টাকা, যার বড় অংশই অনুদান। এর বাইরে 232 কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 2028 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। 8,974 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 17টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। এর বাইরে 7টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, তৃতীয় সাবমেরিন কেবল ও সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মচারী গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। আন্দোলনের কারণে দীর্ঘ প্রায় 1 মাস ধরে বন্ধ থাকার পর মাত্র 2 দিন আগেই চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা এবং প্রশাসনিক কার্যক্রম। এর মধ্যেই মঙ্গলবার সকাল 11:30টার দিকে কর্পোরেশনের কর্মচারীদের দুই পক্ষের মধ্যে এমন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত 8 থেকে 10 জন, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। জানা গেছে, আহতরা সবাই বিএনপি নেতা ইশরাকের সমর্থক। অফিস চলতেছে, জনসেবা হচ্ছিল, কিন্তু কিছু লোক বহিরাগত আইসা, এর মধ্যে কিছু আমাদের সিটি কর্পোরেশনের স্টাফও আছে, যেরকম কিবরিয়া রুবেল আছে, তা এনসিপির মানে আসিফ মাহমুদের লোকই হইব, হয়তো এনসিপির দালাল তারা। ইঞ্জিনিয়ার রুবেলকে আমরা চিনতে পেরেছি পরোক্ষভাবে, আর হাতে অস্ত্র ছিল। আমাদের সেক্রেটারি সাহেবকে বলছে তারা 2 মিনিটের মধ্যে চলে যান। বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে এই হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। হামলাকারী এই রুবেলের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতার অভিযোগ করেন ইশরাক হোসেন। গোলাম কিবরিয়া রুবেল, সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতে বলে আমরা জানতে পেরেছি। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি। এর আগে গত 18 মে থেকে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে আন্দোলন করে আসছিল তার সমর্থকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করতে আগামী 1 জুলাই থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যেখানে মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং চলবে 5 আগস্ট পর্যন্ত। গেল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় আজ। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার প্রথম দিন থেকেই রয়েছে নানা কর্মসূচি। শিক্ষা, বৃত্তি চালু, পোস্টারিং, প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো, প্রতীকী কফিন মিছিল, বিভিন্ন দিনে নির্দিষ্ট ভিডিও প্রদর্শনী সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটি দিনই রয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি। এছাড়া 5 আগস্ট থাকবে শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ও মানিক মে অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি।
দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর গুলশান একটি হোটেলে আয়োজিত কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে কাজ করছে সরকার। এই আইন সংস্কারের খসড়াও তৈরি হয়েছে, দ্রুত প্রণয়ন করা হবে বলেও জানান আসিফ নজরুল। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল গুম, হত্যা, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ। We will work to translate them into legislation, policy and sustained dialogue. We renew our pledge to strengthen democratic institutions, promote legal empowerment of youth, ensure access to justice for all and embed Commonwealth values across all levels of reform. বর্তমান রাষ্ট্রপতি ও প্রশাসন বহাল রেখে কোনো নির্বাচন মেনে নেবে না জুলাই মঞ্চ। প্রয়োজনে বিপ্লবী সরকার গঠন করে নির্বাচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এসব বক্তব্য রাখেন জুলাই মঞ্চের নেতারা। ৩৬ জুলাই এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেন জুলাই মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র। তারা বলেন, এখনো প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসররা থাকায় তারা জুলাই সনদ বাস্তবায়নে নানাভাবে বাধা দিচ্ছে। এজন্য অতি দ্রুত প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোষীদের অপসারণ ও গ্রেফতারের দাবি জানানো হয়। জুলাই আগস্ট জাতীয় সনদকে সংবিধানের ১ নম্বর তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জাতীয় সনদের পরিপন্থী সকল আইন বাতিল বলে গণ্য হবে। যদি সরকার এটি করতে না পারে, আমরা জুলাই যোদ্ধারা এটা করে দেখাবো, সেটা মব হোক আর যাই বলেন, আমাদেরকে গ্রেফতার করেন আর হামলা করেন। এই রাষ্ট্রপতি এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের সীমান্ত এলাকা দিয়ে ৪৬ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে দেশের ভূখণ্ডে প্রবেশের পরপরই তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিং করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ৩৮ জনের বাড়ি কুড়িগ্রামে, আরেকজন পাবনার বাসিন্দা। ওইদিকে লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশিং করেছে বিএসএফ। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০৬ জন ইরানি নাগরিক। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫,০০০-এরও বেশি মানুষ। ইরানের তথ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারঘানি জানায়, গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দেশটিকে। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০৭ জন। ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করছে বেশ কিছু মানবাধিকার সংস্থা। তাদের তথ্য বলছে, সরকারি তথ্যের প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ নিহত হয়েছে দেশটিতে। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে অন্তত ৫%। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেল প্রতি কমে দাঁড়িয়েছে $৬৮। ইরান ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কায় নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় তেলের দাম, যা যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে নামতে শুরু করেছে স্থিতিশীল পর্যায়ে। চলমান অস্থিতিশীলতা পুরোপুরি থামলে স্বাভাবিক হবে জ্বালানি তেলের দাম, এমনটা আশা করছেন বিশ্লেষকরা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।